মানে একই ঘটনায় 7টা লোক আমার হাতের উপরেই মারা গেল। একটা মানুষের যখন সংগঠনের পরিসর বাড়তে থাকে তখন আপনি ধরে নেবেন যে না, সে সঠিক পথেই আছে, না পাওয়ার কারণে তারা বিরুদ্ধ আচরণ করে। নিজের খেয়ে বন্ধের মোষ তাড়ানো এই প্রপার্টির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। এই কাজটি করে থাকেন স্বেচ্ছাসেবকরা, যারা মানুষের বিপদে, দুর্যোগে, দুঃসময়ে পাশে এসে দাঁড়ান। তাদের একজন আশরাফুল আল মাহান্নান, যিনি স্বপ্ননী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। আমাদের সঙ্গে আছেন আশরাফুল আল মাহান্নান। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। আসসালামু আলাইকুম, কালের কণ্ঠ এবং আপনাকেও শুভেচ্ছা। আমরা দেখছি বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করেন, সামাজিক বিভিন্ন কাজ আপনি করে থাকেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আপনি কী কী কাজ করেছেন আমাদেরকে জানাবেন। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে অসহায় নিপীড়িত মানুষের পাশে আমরা যখন যেভাবে সুযোগ পেয়েছি আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা 2017 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই কার্যক্রমগুলো করছি স্বপ্ন নিয়ের মাধ্যমে। আমরা কৃত্রিম পা সংযোজন, বিনা পয়সায় থাকার জন্য স্বপ্ন নিয়ে নিবাস, কম্বল বিতরণ, স্বাবলম্বী প্রজেক্ট, মানুষকে, অসহায় মানুষদেরকে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করা, হুইল চেয়ার দেওয়া, বিভিন্নভাবে পক্ষাঘাতগ্রস্ত লোকদেরকে সহায়তা করা, রক্ত সরবরাহ থেকে শুরু করে আমরা এই কাজগুলো করছি। এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন, বিশেষ করে কৃত্রিম পা সংযোজন কাজটি অনেক বেশি ব্যয়বহুল একটি কাজ। সেক্ষেত্রে কতজন মানুষকে এই কাজটি সম্পন্ন করা হয়েছে তাদের মাধ্যমে এবং কেমন খরচ গেছে? প্রায় 5 বছরে আমরা এখন পর্যন্ত 153 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। আমরা এই কৃত্রিম পা সংযোজন যাদেরকে আমরা করে দিয়েছি তারা একেবারে সমাজের প্রান্তিক মানুষ, যাদের হয়তো কখনোই আর পা লাগানো সম্ভব ছিল না। একেবারে সারা দেশ থেকে খুঁজে খুঁজে আমরা এই মানুষগুলোকে আমরা পা লাগিয়েছি। আমাদের এখনও প্রায় 100-রও অধিক আমাদের কাছে আবেদন আছে। তো আমরা পর্যায়ক্রমে তাদেরও আমরা পায়ের সংযোজন করব। আর আমরা আসলে এটা খরচের যে বিষয়টা, এটা বিভিন্ন জনের পায়ের ধরন বা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তা আমরা যে পাগুলো লাগিয়ে দিই এটা মধ্যমানের পা। আর তারা যে লেভেলের মানুষ, যেহেতু সে নিম্নবিত্ত বা দরিদ্র বা শ্রমজীবী মানুষ, তার জন্য এই পাগুলোই পারফেক্ট। তা আমরা ওই পাগুলোই তাদেরকে আমরা সরবরাহ করি। দীর্ঘদিন ধরে আমরা এই ব্লাড ডোনেশন নিয়ে আমরা কাজ করি। আমরা হাজার হাজার মানুষকে আমরা রক্ত ব্যবস্থা করে দিয়েছি বা দিচ্ছি। আর আমি নিজেও প্রায় 23 বার আমি রক্ত দিয়েছি। তো রক্ত সরবরাহের ক্ষেত্রে আমরা 2টি প্রতিবন্ধকতা, একটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রতারক বা যারা আসলে নেশাগ্রস্ত মানুষ, তারা বিভিন্নভাবে আগে আসবে বলে টাকা নিয়ে আর আসে না। আর সেকেন্ডটি হলো যে যাদেরকে আমরা রক্ত দিই তারা আসলে যারা রক্ত দিতে আসে তারা মানবিকতা থেকে, তারা কিন্তু কেউ রক্ত বিক্রি করতে আসে না, রক্ত মানবিকতা থেকে তারা দিতে আসে। কিন্তু তাদের প্রতি ওই দরদটা বা সম্মানটা যারা গ্রহীতা তারা কিন্তু ওই সম্মানটা দেখায় না। এক্ষেত্রে মানুষজন একটু নিরুৎসাহিত হয়। সে যে নিরুৎসাহিত হয়ে আর দেয় না তা না, মানে ওই অল্প সময়ের জন্য একটু কষ্ট পায়, পরে আবার সে তার যেহেতু তার মানুষের জন্য দরদ, সে আবারও রক্ত দেয়। অনেক ক্ষেত্রে আমাদের একটু হয়তো হসপিটালে যোগাযোগ থাকে, যারা একেবারে দরিদ্র তাদের হয়তো হসপিটালে যোগাযোগ করার অফিসিয়াল কমিউনিকেশনটা তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা করে দিই। মানে আমরা একেবারে যে সব সময় পারি তা না, মানে আমরা চেষ্টা করি। হয়তো কারো উপকার হয়, কারো হয় না বা করে দিতে পারি না, কিন্তু আমাদের চেষ্টার জায়গাটা থাকে, আমরা সবসময় চেষ্টা করি। এই যে রক্ত আর হসপিটাল আসলে দুইটার সাথে সম্পর্কিত। তো আপনার মানে কারোর হয়তো রক্ত দিতে গেছি, এরপরে হয়তো আরও আনুষঙ্গিক আরও অনেক সহায়তা করতে হয়েছে, বা কাউকে আনুষঙ্গিক সহায়তা করতে গেছি, আবার তারে রক্ত ব্যবস্থা করে দিতে হয়েছে। আপনারা জানেন যে আমরা ঢাকায় একটি স্বপ্ন নিয়ে নিবাস করেছি। এই নিবাসের আইডিয়াটা কিন্তু এই যে যারা হসপিটালে ঢাকায় বা বিভিন্নভাবে গরিব মানুষ সারা দেশ থেকে আসে, এতে তারা থাকতে পারে না। তা আমরা তো সবাইকে নিয়ে আমাদের বাসায় নিয়ে রাখতে পারি না, পারিবারিক প্রাইভেসি বা বিভিন্ন কারণে, নিরাপত্তা, এসব কারণে আমরা তো সবাইকে বাসায় নিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। পরে একটা পর্যায়ে গিয়ে আমরা গত প্রায় 3.5 বছর আগে আমরা এই নিবাস শুরু করি ঢাকা এবং নোয়াখালীতে। তো এখানে 2000-এরও এখন পর্যন্ত প্রায় 2000-এর অধিক লোক এই নিবাসগুলোতে সহায়তা নিয়েছে, থেকেছে, বিনা পয়সায় খেয়েছে, চিকিৎসা নিয়েছে। আর এরা যদি আপনার দিনের হিসাব করেন প্রায় 20,000 দিনের বেশি ছিল। তারা প্রায় 15 থেকে
18,000 বেলা খাবার খেয়েছে। তা আমরা চেষ্টা করছি যে এইভাবে এই যারা চিকিৎসা নিতে আসে বা পরীক্ষা দিতে আসে বা বিভিন্ন কাজের জন্য ঢাকায় আসে তাদের পাশেও থাকার। মানুষকে স্বাবলম্বী করছেন কি কি কী ধরনের মানুষ এই ধরনের সেবা পায়, পাশাপাশি স্বাবলম্বী করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন, কী কী জিনিস থাকে সেখানে? এখানে আমরা স্বাবলম্বী করার ক্ষেত্রে আমরা প্রথমত দেখি যে আসলে ওই মানুষটা দরিদ্র সীমাটা জাকাতযোগ্য কিনা। যেহেতু আমরা জাকাতের টাকায় কাজ করি, জাকাতযোগ্য না হলে আমরা তাকে স্বাবলম্বী প্রজেক্টের ওই সহায়তাটা করি না। আর আমরা এক্ষেত্রে সেলাই মেশিন, ভ্যান, ছাগল, গরু, ভ্যানসহ তরকারি, দোকান বা কারো হয়তো একটা দোকান করতেছে, হয়তো মালামাল নাই, মানে যারে যেভাবে একটু সহায়তা করলে সে তার কর্মটা ঠিকভাবে করতে পারবে, এভাবে আমরা সহযোগিতাগুলো করি। পর্যন্ত 232 জনকে আমরা সহায়তা করতে পেরেছি। আমরা এটা আসলে শুরু যখন আমরা শুরু করেছিলাম তখন মাত্র 4 জন, আর আমরা গত বছরেই কিন্তু আমরা করেছি প্রায় 117 জনকে। আমরা আশা করি আমাদের এই সংখ্যা এখন 237। এটা আমরা চেষ্টা করব যে এটা যেন মানে অনেক বেশি পরিমাণে হয়। আমার বাবা 2009 সালে পিলখানার ঘটনায় শহীদ হয়, আর আমার মাও দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল। তো এই যে বাবা ঘটনা বা পিলখানার যে ঘটনাটি, এটি আমরা এই দেশের মানুষ আমরা সকলেই জানি যে আমরা আসলে এই পরিবারগুলো আমরা গত এত বছর আমরা কীভাবে ছিলাম। আবার আমি এক ছেলে, আমার মা অসুস্থ ছিল। এই যে এই জীবনের যে টানাপোড়ন, উত্থান পতন বা এই দুঃখবোধ থেকে আসলে এই মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা, ওই কারণেই আসলে মানুষের জন্য হয়তো দরদ থেকে কাজগুলো করতে পারি। আমরা যারা আসলে সামাজিক কর্মকাণ্ডগুলো করি বা যারা আমরা স্বেচ্ছাসেবী, আমরা ভালো কাজের উদ্যোগ নিই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো আমরা কিন্তু মানুষের সহায়তা নিয়েই করি। সমাজের যারা বিত্তবান, তা আসলে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাকে যারা বিশ্বাস করে সহযোগিতা করে, আমাকে অবশ্যই তাদের কাছে ওই বিশ্বাসযোগ্যতার পরিচয়টুকু দিতে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যে যত বেশি সৎ, যে যত বেশি সততা বজায় থাকে, তার কর্মকাণ্ডগুলোর পরিসর দিন দিন তত বাড়তে থাকে। একটা মানুষের যখন সংগঠনের পরিসর বাড়তে থাকে তখন আপনি ধরে নেবেন যে না, সে সঠিক পথেই আছে। আর আরও একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমরা যারা স্বেচ্ছাসেবী, আমরা তো সবাইকে সহযোগিতা করতে পারি না। আমাদের কাছে আসলে অনেকেই সহযোগিতা চায়, আমরা হয়তো এটার 10%, 5% সহযোগিতা করতে পারি, কিন্তু বাকি যে পার্সেন্টেজটা এরা সবসময় এই যে না পাওয়ার কারণে তারা বিরুদ্ধ আচরণ করে। তো অনেক সময় আমরা যারা কাজ করি, আমরা এতে করে মানসিকভাবে অনেক ক্ষেত্রে ভেঙে পড়ি। তারপরেও আমরা কাজগুলো করি যে না, অন্ততপক্ষে 5% লোক যারা চায়, টোটাল চাওয়ার থেকে 5% লোক হলেও তো আমরা সহায়তা করতে পারি, বা এই এতটুকু মানে এই ভালো লাগা থেকে আমরা আসলে কাজগুলো করি। কিন্তু আমাদের আসলে মানে দিন শেষে আমাদের মানে যেমন আমরা দোয়া পাই অনেক, তেমনিভাবে আমরা ওই যে না পাওয়া গোষ্ঠীর দ্বারা আমরা সবসময় বিভিন্নভাবে হ্যারেস হই। আমরা যখন এই স্বেচ্ছাসেবী সংগঠনটা আমরা গড়ে তুলি, আমাদের কিন্তু প্রথম ছিল যে না, আমরা হয়তো একটা বাচ্চাকে স্কুলের বই খাতা দিব, একজনকে হয়তো একটা ড্রেস দিব, বা কেউ একজনের পড়াশোনার একটু খরচ দিব। কিন্তু আমরা মনে করি যে আমাদের মানসিকতার কারণে, আল্লাহর রহমতের কারণে আমরা অনেক বেশি বড় বড় পরিসরে জাতীয় দুর্যোগে আমরা সিলেটে কাজ করেছি সেনাবাহিনীর সাথে, আমরা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আমরা কাজ করেছি নেভির সাথে, এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক অনেক মানুষকে আমাদের টিমে অ্যাড করে আমরা বিভিন্নভাবে আমরা কাজ করেছি। জেলেদের যে পুড়ে যাওয়া 11 জন মানুষকে নিয়ে যে আমরা কাজ করেছি, আমি আসলে কখনোই এই জীবন নিয়ে আমি কাজ করিনি। এটা ছিল আমার জীবন নিয়ে প্রথম কাজ, মানে যেটা হলো যে মানে একই ঘটনায় 7টা লোক আমার হাতের উপরেই মারা গেল। ওই যে এই মানে এটা হলো আমার জীবনের সবচেয়ে বড়, মানে অনেক কাজ করছি কিন্তু এই কাজের এক্সপিরিয়েন্স একেবারেই ভিন্ন। মানে এটা বলতে গেলে আপনার মানে অনেক বেশি অনেক কি বলে যে আপনার অভিজ্ঞতা প্লাস এটা বলার ব্যক্তিটাও অনেক হবে। তো এটা মানে যে একটা বড় এক্সপিরিয়েন্স বলা যাবে যে আসলে এই নদীতে পুড়ে যাওয়া মানুষগুলোর যে সহায়তা। তো আমরা যখন যেভাবে সুযোগ পাই আসলে আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, যারা বিত্তবান আছে তাদের সহায়তা নিয়ে, নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা সবসময় এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি। যারা স্বেচ্ছাসেবী বা
পরের জন্য আমরা কাজ করি, পরের জন্য আমাদের যাদের মন কাঁদে, আমাদের আসলে পরিবার, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব বা অফিসের ক্ষেত্রে কলিগ, সবার সাপোর্ট না হলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না। এটা শুধু আমার একা ক্ষেত্রে না, একেবারে সকলের ক্ষেত্রে এই কাজটি। তো আমি বলবো যে পরিবার বা স্ত্রী সন্তান বা বাবা মার মতো যেন সমাজের যারা আসলে বুঝের মানুষ, তারাও যেন আমাদেরকে এই সাপোর্টগুলো করে। তাহলে আমি মনে করি আমরা যারা কাজ করি মানুষের জন্য, আমাদের এই কাজের পরিধিটি আরও অনেক বাড়বে, আমাদের মানে মনের বিশালতাও বাড়বে। দেখেছি সম্প্রতি হার্টের ছিদ্র নিয়ে কাজ করছেন, এটার পরিকল্পনা কি, কীভাবে কী করছেন? এটা আসলে প্রথমত হলো আমার আসলে ধারণা ছিল না যে এত বেশি মানুষের বা বেবিদের বাংলাদেশে এই যে হার্টের যে ছিদ্রর বিষয়টি। তো আমরা প্রথমে আসলে কৃত্রিম পা সংযোজনের কাজটি আমরা শুরু করেছিলাম একজনকে দিয়ে, শাহিনুর নামে একটা মেয়েকে দিয়ে। তো ওই সংখ্যাটা কিন্তু 153 হয়েছে। তা আমরা যেহেতু এই হার্টের নিয়ে একটু ডিফারেন্ট ইস্যু, মানুষের একটা সন্তান তার জীবন, তো ওই দরদ থেকে আসলে কাজটাতে শুরু করা। তো আল্লাহ ভরসা আমরা শুরু করেছি, দেখি আমরা কি করতে পারি। কিন্তু এটা মানে এক্সপেকটেশনের চাইতে তথ্য অনেক বেশি, তো এটা নিয়ে কাজ করা একটু কঠিন হবে। তারপরেও এই পথ থেকে সরে আসবো না ইনশাল্লাহ, এই মানুষগুলোর পাশে কোনো না কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করব। যেসব মানুষের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘ সময় ধরে, এইসব মানুষ আসলে এখন কেমন আছে? যেমন অনেকে স্বাবলম্বী করেছেন, অনেকে পা লাগিয়েছেন, এভাবে অনেকের পাশে দাঁড়িয়েছেন, তারা কেমন আছে? আমরা যখন আসলে আপনার স্বার্থগত কারণে তাদের খোঁজ নিই না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো খোঁজ কোনো না কোনোভাবে চলে আসে। যে ছেলেটি হয়তো অনেক ছোট ছিল, তার পায়ের অভাবে সে লাফিয়ে লাফিয়ে স্কুল যেত, সে হয়তো এখন কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে। বা যেই মানুষটি হয়তো অল্প টাকার জন্য সে কোনো একটা কর্ম শুরু করতে পারেনি, সে এখন একটা ভালো কর্ম করতেছে। কোনো বাবা হয়তো তার সন্তানের পড়াশোনার খরচ দিতে পারেনি, সে আজকে এখন ভালো পজিশনে আছে। আসলে দিন শেষে মানে আপনার এই যে মানুষগুলো ভালো আছে, মানে এই জিনিসগুলো শোনার পরে এই কাজে আরও বেশি অনুপ্রাণিত হই। সময় চাইবো যে যেন মানুষ বিপদে না পড়ে, কোনো দুর্যোগে না পড়ে, তাহলে তো আমাদেরকে আর অত বেশি কাজ করতে হবে না। তারপরেও যদি আল্লাহ তো মানুষকে পরীক্ষার জন্য বিপদগ্রস্ত করবে, আমরা যখন যেভাবে সুযোগ পাই আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, মানে এটাই আমাদের পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। কালের কণ্ঠকেও ধন্যবাদ। কালের কণ্ঠ আমাদের মানে বিভিন্ন সময় আমাদের এই ভালো কর্মকাণ্ডগুলোকে গণমাধ্যমে প্রচার করে আমাদের কাজের আরও ব্যাপকতা বাড়িয়েছে, আরও সমৃদ্ধ করেছে। আমরা এই জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই। দর্শক, কালের কণ্ঠে আজ ছিল এই পর্যন্ত। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।